ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ইন্টারভিউ করতেছিলাম, তখন তিনি আমাদেরকে একটা কথা বললেন। সেই কথাটা হচ্ছে এরকম যে নির্বাচনী নিরাপত্তা বিষয়ক কোনো কমিটিতে না থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতেই ডক্টর খলিল, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, যিনি তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে এসব কমিটির মিটিংয়ে আসতে শুরু করেন। এসপি বদলি, ডিসি বদলিতে তিনি ভূমিকা রাখতে শুরু করেন। দায়িত্ব ছাড়া পর একজন উপদেষ্টাকে আমরা এরকম, মানে একজন উপদেষ্টা এরকমও বলছেন যে উগ্রবাদীরা যাতে ভোটে জিতে ক্ষমতায় আসতে না পারে সেদিকেও তাদের নজর ছিল। শফিক ভাই, এই বক্তব্যটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি যে উপদেষ্টার নাম আমি বলতে পারতেছি না, সেই উপদেষ্টার কথা বাদ যাক, ডিসি এসপি কে হবে ইলেকশনের আগে সেই কমিটিতে অনাকাঙ্ক্ষিতভাবে ডক্টর খলিলুর রহমান এসে এগুলি ঠিক করেছেন? না, উনি একা ঠিক করবেন কেন? এটা কি বললেন? কথা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আর এই যে আমাদের যে ইলেকশনটা আসলে এটা একটা বিগ, এটা যেমন পলিটিক্যাল ইস্যু, এটা একটা বড় ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। তো অবভিয়াসলি তো ওনার তো মানে বড় যখন মিটিং গুলো হয় এখানে তো সবাই থাকেন, উনিও ছিলেন। এটা তো এমন না যে উনি একমাত্র ছিলেন আর কেউ ছিল না, তা তো না। সব অনেকেই ছিলেন, যারা যারা এটার সাথে সম্পর্কিত সবাই ছিলেন। সবাই যদি থাকেন তাহলে কি আপনারা সরকার থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্তে বিএনপিকে ক্ষমতায় আনানো যায় বা 2/3 বেশি আসনে জেতানো যায়, অর্থাৎ যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে গিয়েছিল? এটা তো ডাহা একটা মিথ্যা, এটা কেমনে হয়? আমরা একটা আমাদের প্রথম প্রফেসর ইউনূস প্রথম থেকেই তার ডিটারমিনেশন ছিল যে জাতিকে একটা খুব ভালো ইলেকশন উনি উপহার দিবেন, যেটা ফেয়ার, যেটা সেই জন্য আলোকে দেখেন উনি পুরো পৃথিবীর সব প্রত্যেকটা দেশকেই, বড় বড় দেশকে অ্যাপ্রোচ করা হয়েছে তারা যাতে ইলেকশন মনিটর পাঠায়। এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সাধারণত কোনো দেশে তেমন একটা পাঠাইতে চায় না, তারা ওদের লার্জেস্ট টিমকে পাঠিয়েছে। তো এই পুরো ইলেকশনের আয়োজনটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ ছিল, ইলেকশনটা স্বচ্ছ ছিল। এবং কালকে না পরশু দেখেন নেত্র নিউজ তারা 8,000 লোকের কে ইয়ে করেছিল, 8,000 তারা ডেটা নিয়েছে। তো তারা আপনি দেখেন সবার ভার্ডিক্ট, ইটস এ ফেয়ার, ফ্রি, ফেয়ার ইলেকশন, এ টু জেড। এখন এই যে ধরনের কথা কে বলে আমি জানি না। আমি আমি আপনার একটু মনে করে দিবা কে বলে। সাবেক একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যাকে আপনি খুবই, মানে আমি স্নেহ বলবো না, মানে একটু খুবই রেসপেক্ট করেন, খুবই আপনি তাকে। তো জনাব মাহফুজ আলম বলছেন নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করবেন না। নির্বাচনের বাটোয়ারার প্রসঙ্গ তিনি বলছেন যে এটি একটা ভাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে। ওনার উনি যেটা বলেছেন সেটা আমি মানে খুবই দুঃখজনক, এটা ওনার আমার মনে হয় না বলা ঠিক হয়েছে। এই যে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ইলেকশন কবে হয়েছে আমার মনে নাই। আমি নিজে একজন সাংবাদিক ছিলাম এবং আমি খুব ক্লোজলি এটা দেখেছি, এবং আমি দেখেছি যে আমাদের গভর্নমেন্ট কতটা সিনসিয়ার ছিল। আপনারা যে কোনো বিচারে, যে কোনো ইয়ের থেকে আপনারা এই ইলেকশনটা দেখেন, এর চেয়ে ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশের হিস্ট্রিতে হয় না। এই যে আমি যে ধরে আছি এখনো আমার এই যে দেখেন এই ইয়ের কালো দাগটা এখনো আছে। ইভেন যে মানে প্রত্যেকটা কাজে খুব সুষ্ঠুভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুব সুচারুভাবে করা হয়েছে। প্রফেসর ইউনূস যখন লাস্ট, আমার মনে হয় যে উনি লাস্ট ভিজিট করলেন কই ইউএনএ, তারপরে এসে উনি বললেন যে নো মোর ভিজিট, পুরো সমস্ত এনার্জি, সমস্ত মিটিং, সমস্ত ইয়ে হচ্ছে একটা সুন্দর ইলেকশন। এবং দেখেন উনি সেইটা ডেলিভার দিয়েছেন। সমস্ত এনার্জি একটা সুন্দর ইলেকশনের ক্ষেত্রে দেওয়ার জন্য তিনি সমস্ত এনার্জি দিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কোনো প্রেফারেন্স ছিল যে কোনো উগ্রবাদী সরকার ক্ষমতায় না আসুক? কারণ জনাব মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হক, উনাকে যখন আমি ইন্টারভিউ করতেছিলাম উনিও কিন্তু আমাকে এরকম বলেছিলেন যে তাকে আসলে সিস্টেম করে হারানো হয়েছে। উনি উনি তো কোর্টে যেতে পারেন, যে উনি ওনার কেসটা প্রেজেন্ট করেন যে ওনাকে কিভাবে সিস্টেম করিয়েছে। এটা তো উনি, ওনার যদি কোনো এভিডেন্স থাকে যে ওনাকে এটা করা হয়েছে, হি ক্যান গো টু এ কোর্ট। আমরা তো বলছি যে আমরা একদম সুষ্ঠু, চরম ভাবে সুষ্ঠু রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গায় প্রফেসর ইউনূস একটা ইঞ্চিও কোথাও ছাড় দেননি। আচ্ছা, এই সিরিজের শেষ প্রশ্ন, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন
বিএনপি সরকার যখন ক্ষমতা যায় সবাইকে সারপ্রাইজ করে তিনি পতাকা সহ গাড়িতেই আবার মানে পতাকা সহ গাড়িতে গেলেন, ওখান থেকে পতাকা সহ গাড়িতেই ফিরলেন। এইটাকে কি আপনার কোনো মানে মনে হয় যে ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান আসলে বিএনপির লোক ছিলেন, আপনাদের প্রভাবিত করতে চেষ্টা করেছেন, নাকি কি মনে হয় আপনাদের? মানে এটা তো খুব স্বাভাবিক না আসলে, তত্ত্বাবধায়ক সরকারের একজন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, তিনি একটা দলীয় গভর্নমেন্ট এবং যার মানে পদত্যাগ চেয়েছিল সরকারটা, এটা তো খুব স্বাভাবিক না মনে হয় নাকি? এটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করবেন, বাট এমন হইতে পারে তারা দেখেছেন যে উনি ভেরি ভেরি মাচ কম্পিটেন্ট, ওনাদের লাগবে হয়তো ওনারা যে যাকে ফরেন মিনিস্টার হিসেবে ভাবতেছিলেন, ওনারা মনে হচ্ছেন যে না ওনার থেকে যাকে চিন্তা করছেন তার থেকে ইনি কম্পিটেন্ট হবেন। আর যেহেতু লেগাসি ইস্যুগুলো উনি অলরেডি জানেন, এটা ওনার জন্য ওদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। তো এটা তো অনেক জায়গায় হয়। আপনি ইউএসএ, আপনাকে আমি বলি, আপনি ইউএসএ আপনি দেখবেন ওদের অনেক সময় ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেন বা ওদের ইভেন ডিফেন্স মিনিস্টার বলেন, বলেন, এদের অনেকে যেটা ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, অনেক সময় রিপাবলিকানরা এসেও তাকে রেখে দেয়। আমি নামটা আমি আপনার বলি দুই একটা এরকম আপনি হয়তো বিচ্ছিন্ন উদাহরণ দিতে পারবেন, কিন্তু বাংলাদেশের মতো দেশের কাছে যে কয়টা জায়গা খুবই সিগনিফিকেন্ট, তার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা একটা, পররাষ্ট্রমন্ত্রী একটা, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট থেকে যাচ্ছেন। এইটা কি আসলে মনে করার কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়াতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্ক কষাতে জনাব তারেক রহমান প্রেসিডেন্ট হতে পারলেন বা প্রধানমন্ত্রী হতে পারলেন, সরি, সরকার প্রধান হতে পারলেন? না, এটা কোনো কথা হলো? এটা একদমই মানে কথা হলো, ঠিক হয়তো হলো না আর কি, মানে আমি কথাটা না, এটা বানোয়ার কথা, এটা বানোয়াট কথা। না, এটা একটা বানোয়ার। উনি চাচ্ছিলেন, উনি অল থ্রু উনি মনে করতেন যে বাংলাদেশের ডেমোক্রেসির সবচেয়ে বিগেস্ট দুর্বলতা হচ্ছে যে আমরা ভালো ইলেকশন করতে পারছি না। তো উনি ওনার পুরো সব সময় উনি সিরিয়াস ছিলেন যাতে একটা ভালো ইলেকশন হয়। বিএনপি জিতেছে, আর বিএনপির লিডার যেহেতু তারেক রহমান, সেই যেহেতু উনি প্রাইম মিনিস্টার হয়েছে। না, ইউনূস সাহেব যখন তারেক সাহেবের সাথে দেখা করতে লন্ডন গেলেন, এবং তার আগ পর্যন্ত আপনারা বলতেছেন যে ইলেকশন হবে জুনের আগে হবে, লন্ডনে দেখা করলেন উনি এককভাবেই, তারপরে বলে দেওয়া হইলো যে না, ইলেকশন হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে প্রথম ভাগে। ওইটা কি তারেক সাহেবের সাথে, এর আগে তারেক সাহেব বলতেছিলেন যে দেশে আসতে পারতেছি না কারণ এটা আমার একক সিদ্ধান্তের ব্যাপার না, ওই সময় কি কিছু একটা হইল যে লোকজন যেরকম বলে, আমি এটা বিশ্বাস করি না, যা আছে আমি তাই বলি, লোকজন মনে করে যে ইনু সাহেবকে তারে বলে আসলেন যে তারেক আপনি চলে আসেন দেশে, আমি আপনাকে প্রোটেকশন দিব, এটা করব, বিনিময়ে আপনি আমার এটা করবেন, এরকম কিছু একটা হইল ওই সময়? না, মূল কথা হচ্ছে যে আমরা প্রথম থেকে প্রফেসর ইউনূসের মূল রোলটা, জবটা কি ছিল বা ইন্টারিম গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে রিফর্ম করা, আপনারা বিচার করা এবং ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ, ইলেকশনটা করা। তো এই রিফর্ম ওরা বারবার, কিন্তু আমরা দেখছিলাম যে আমরা কি মিনিমাম কোনো বিচার করতে পারবো কিনা এই টাইমের মধ্যে, তারপরে বিচার কার্য, তারপরে রিফর্মের কাজটাও কি আমরা শেষ করতে পারবো কিনা, ওইটার জন্যই কিন্তু উনি এই জুনের কথাটা বলেছিলেন। কিন্তু যখন এটা স্পষ্ট হলো যে না, আমরা এটা অনেক আরো আগেই শেষ করতে পারা যাবে, তখন কিন্তু পার্টিগুলোর তরফ থেকেই কিন্তু আসছে, এবং সেই সময় কিন্তু দুইটা ডেট ওনারাই বারবার বলছিলেন যে ইদার ফেব্রুয়ারিতে করেন, নতুবা জাস্ট রোজাটা শেষ হওয়ার পরে ওই সময় করেন, এই ইয়েগুলো আসছিল। কিন্তু যখন আমরা দেখছি যে না, বিচার কয়েকটা বিচার অলরেডি হয়ে গেছে, অন্তত বিচার প্রক্রিয়াটা একটা ট্রেন গাড়ি চলা শুরু হয়ে গেছে, তারপরে আপনার রিফর্মের কাজটাও তারপরে সবাই সাইন করলেন যে এটা মোটামুটি শেষ। তো সেক্ষেত্রে আমাদের তো মানে প্রফেসর ইউনূসের তো বা ইন্টারিম গভর্নমেন্টের কোনো ইয়েই ছিল না যে এটা পাওয়ারটারে এক্সটেন্ড করা, এবং আমি জানি যে অনেক অ্যাডভাইজার চাইতেন যে তাড়াতাড়ি যাতে ইভেন ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক, কিন্তু যেহেতু আমাদের বিচার কার্য এই ইয়ের জন্য, সেই জন্য এটা ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত এসছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব বলেছেন যে 1 বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল। এই জানানোটা কি খলিলুর রহমান সাহেবের তরফে জানানো হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে না জানিয়ে? আপনার এরকম মনে হয়?
এটা তো আমি জানি না, যেহেতু এই বিষয়টা তো ক্যাবিনেটে আলোচনা, আমি বলছি তো এটা আপনি সিঙ্গুলারলি কেউ তো, যে ওনারা যেহেতু নেগোসিয়েশনে ছিলেন, হুম ওনারা এটা বলতেই পারেন যে না, আমরা এটা যেহেতু আমরা ইভেনচুয়ালি উইল পাস দ্য ব্যাটন টু এ নিউ গভর্নমেন্ট, তো ওই নিউ গভর্নমেন্টে যারা আসতেছে, হুম লাইকলি যারা কন্টেন্ডার, হুম তাদেরকে তো ওনারা বলতেই পারেন যে এই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করছি, এই বিষয়। ওকে, তাহলে আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। ক্যাবিনেটে যখন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন যে আমরা তো ক্ষমতায় আছি আর 3 দিন, এই বিষয়টা নিয়ে তো এর পরে যারা আসবে তাদের সাথে তোমাদের আলোচনা করা উচিত? আমার মনে পড়ে না এই বিষয় কোনো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে না, এটা কারোর সাথে আলোচনা করার দরকার নাই? আমার এটা মনে পড়ছে না, আই ডোন্ট নো অনেস্টলি। ধরেন খলিলুর রহমান সাহেব এটা বললেন যে দুটি দলের প্রধানকে এ বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন। খুবই সুন্দর স্টাকাটো বাক্য আমি দেখলাম, যে চমৎকার বলেছেন উনি। নির্বাচনের আগেই দেশের দুটি দলের প্রধানকে এ বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন। স্পষ্টত আমি জামায়াতের আমিরকে বলতে শুনলাম যে তাদের সঙ্গে কোনো কথা হয় নাই। এইদের খলিলুর রহমান ওর শফিকুর রহমান দুইজনের একজন মিথ্যা বলছেন। এইটা কে হতে পারে বলে আপনার ধারণা? এ বিষয়ে আমার কমেন্ট করার কিছু নাই, কেননা এটা আপনার পুরো, যদি আপনি যে বক্তব্যগুলো আনছেন সেটার জন্য আপনি যদি ভেরিফাই করতে হয়, তাহলে আপনার খলিল সাহেবের সাথে আপনার কথা বলতে হবে, ডক্টর খলিলের সাথে, ওয়েল, বা ওনার সাথে যারা যারা আমি এই নেগোসিয়েশনে ছিলেন, যারা এই ট্রেড ডিলটা, ইউএস এর রেসিপ্রোকাল ট্যারিফ ট্রেড ডিলের যারা নেগোসিয়েশনে ছিলেন, আপনার তাকেও জিজ্ঞেস করতে পারেন আপনার প্ল্যাটফর্মে এনে। তাকে জিজ্ঞেস করতে পারি, আমি আসলে ট্রাই করতেছি তাকে জিজ্ঞেস করার। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যেহেতু 1 বছর ধরে বিষয়টা আলোচনা হইতেছে, সেই 1 বছরের মধ্যে আপনার সঙ্গে আমার একটু কথা হয়েছে। তা আপনি বলেছেন যে পৃথিবীতে কোথাও, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, অন্য অনেক সাংবাদিকের সাথে কথা হয়েছে, যে পৃথিবীর কোথাও কোথায় চুক্তি হওয়ার আগে এটা প্রকাশিত হয়। মেক সেন্স, চুক্তি হওয়ার আগে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা গোপন। তো আপনারা তো জিনিসটা জানতেন যেহেতু সরকারে ছিলেন, তো চুক্তির সেই গোপনীয় বিষয়গুলি নিয়েও কি দলগুলির সাথে কথা হয়ে থাকতে পারে কিনা, বা আপনারা নিজেরা আলোচনা করেছিলেন কিনা, এখন কি এটা বলা যাবে কিনা যেহেতু চুক্তিটা এখন প্রকাশিত? আমরা যেটা হয় যে ক্যাবিনেটের মিটিং গুলো আমি থাকার হচ্ছে, যেগুলো এজেন্ডা থাকে, এজেন্ডা ভিত্তিক যে ডিসকাশনটা হয় সেটার আমি নোট নেই। ওকে, নোট নেওয়ার পরে আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে যে দিনের শেষে যে যখন প্রেস কনফারেন্স হয়, ওই প্রেস কনফারেন্সে জানানো যে এই আজকে ধরেন 13টা বিষয় এজেন্ডাতে ছিল, 13টার মধ্যে কয়টা অ্যাপ্রুভাল পেলো, কয়টা পেলো না, কয়টাকে ফিরিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে ইয়ে করা। তো আমার ওই ধরনের ডিসকাশন আমি জানি, বাট এই যে আপনি ট্রেড নেগোসিয়েশনে আরো যে ডিটেলস, সেটা তো না না, নেগোসিয়েটররা যারা এটা ছিলেন ডিটেল না শফিক বাংলাদেশের। ভাই, শফিক ভাই, এটা একদমই হ্যাঁ, প্রাইমারি বা প্রিলিমিনারি। জিনিসটা হচ্ছে যে এই ধরনের চুক্তি করতে হলে কোন সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে, মানে এটা সরকারের একটা নোশন যে আমি এটা করব, আমার এটা করা দরকার, তোমরা এটা করতে পারো কিনা এটা দেখো, এইটা হওয়ার কথা মানে আমার বিবেচনায়। সেই ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ড্রাইভিং সিটে ছিলেন এই চুক্তিটা করার ব্যাপারে, যে আমি যে করে হোক আমি আমেরিকার সাথে এই চুক্তিটা করতে চাই? আপনার বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে যে ইউএস আমাদেরকে 37% ট্যারিফ ইম্পোজ করেছে, রেসিপ্রোকাল ট্যারিফ। তো আমাদেরকে এটা যে করে এটা কমাতে হবে কার সমপর্যায়ে আনতে হবে, যারা আমার রাইভাল ইউএস এর মার্কেটে। ইউএস এর মার্কেটে আমিও প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমার যারা রাইভাল ইন্দোনেশিয়া বলেন, ক্যাম্বোডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, তারাও এক্সপোর্ট করে। তো অবশ্যই তাহলে সেক্ষেত্রে আমার উই আর ইন এ ক্রাইসিস, বড় রকমের একটা ক্রাইসিস। আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বিগেস্ট ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। তো ওই যে 37% থেকে যে আমরা যে নিচে নামিয়ে আনবো, সেই বিষয়ে তো অবশ্যই এটা নিয়ে হওয়ার সময় তো এটা নিয়ে তো অনেক মিটিং হয়েছে, এবং এই মিটিংটা যারা ট্রেড নেগোসিয়েশন তারা তো করেছেনই, বাট তারা এসে প্রফেসর ইউনূস বা ট্রেডের এই বিষয়ে তো ওনাকে আপডেট করেছে অবশ্যই। এবং প্রফেসর ইউনূসি এটা ড্রাইভিং সিটে ছিলেন যে যে করে হোক, যেটা আমাদের জন্য এতগুলি টেরিফ একটা ক্ষতির বিষয় হচ্ছে, সুতরাং এই টেরিফের মাত্রা কমায় নিয়ে আসার জন্য যে কোনো রকম চুক্তি এখন শুনেন, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই এটার ড্রাইভিং সিট ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে।
ওকে, তার মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো ব্যাপারটা জানতেন, পুরো ব্যাপারটার মধ্যে থেকে তিনি ড্রাইভিং সিটে ছিলেন এবং তিনি চেয়েছিলেন যেহেতু আমাদের এই ট্রেড ডেফিসিট মানে ট্রেড দেখেন উনি নেগোসিয়েশন কি হলো সেটা তো আর আপনি যখন আপনার টিমকে পাঠান, আপনার টিম গেল, আপনি তো আর ইয়েতে না, উনি যেটা হয় যে পুরো জিনিসটা যখন হয় কমপ্লিট হয় তখন ওনাকে সে না brief মনে হয় করে যে শফিক ভাই, এই কাজগুলো না মনে হয় হচ্ছে। শফিক ভাই, আমি যখন আমার টিমকে পাঠাই আমি কিন্তু ওকে লিমিট বা বাউন্ডারি দিয়ে দিই যে আমি একটু পর্যন্ত চাই, একটু চেয়ে বেশি হলে আমি দিতে পারবো না। এটা পৃথিবীর সব দেশেই, মানে যিনি শর্টটা কল করেন তিনি যেরকম চান সেরকমই নেগোসিয়েশন হয়। নেগোসিয়েশন তো এর চেয়ে বাইরে হয় না মনে হয় শফিক ভাই, আপনি কি মনে করেন? ধরেন উনি বলছেন নেগোসিয়েশন করো, সেই নেগোসিয়েশনটা তো উনার ইচ্ছার বাইরে কিছু করতে পারবে না বশির সাহেব বা খলিল সাহেব। না, এই এই বিষয়ে নিটিগ্রিটি তো অবশ্যই আলাপ আলোচনা তো হওয়ার কথাই। রাইট, রাইট। তার মানে হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে টেরিফ চুক্তিটা করা হয়েছে, যে চুক্তিটার নাম হচ্ছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ, আমাদের জন্য প্রয়োজনীয় ছিল কি খারাপ ছিল, সেইটার দায় তো অবশ্যই এই সরকারেরই, মানে অবশ্যই। অন্তর্বর্তী সরকারের, ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের। আমি হ্যাঁ, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এটা জাতীয় স্বার্থে এই চুক্তিটা ভালোই হয়েছে। ওকে, ডক্টর ইউনূসের এই চুক্তিটা করার ক্ষেত্রে 9 তারিখে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল? মানে 12 তারিখে ইলেকশন হলে 9 তারিখে কেউ কোনো চুক্তি করে সরকার, মানে মানে এটা কি কোনো একটা টাইম বাউন্ড কোনো কিছু ছিল যে 9 তারিখ এটা করতে হবে? দেখেন, টাইম বাউন্ডের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি চুক্তি করেন সেটা আমার সময় হোক আর ইয়ে হোক, এই চুক্তির একটা ইম্পর্টেন্ট ক্লজ হলো যে আপনি এই চুক্তির থেকে যে কোনো সময় আপনি সরে আসতে পারবেন। তো ইম্পর্টেন্ট ক্লজের ক্ষেত্রে যদি মনে করেন যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যে চুক্তিটা করেছে, এখন পরবর্তী গভর্নমেন্ট এসে যদি মনে করে যে না এখানে ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্টেড হয়নি, ক্ষুণ্ণ হয়েছে, তো সেক্ষেত্রে তারা তো এখান থেকে বেরিয়ে আসতে পারে, এটা তো এমন কিছু না, ঠিক না? তো সেই জন্য আর ওরা শফিক ভাই, সেটা এমন কিছু ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আপনি একটা চুক্তি করে বেরিয়ে আসার পরপরই তাহলে আপনি একটা মেসেজ দেন, কিন্তু আপনি যদি চুক্তিটা না করে আপনি যদি বলতেন পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট আসতেছে, কে আসবে আমরা জানি না, তারা এটা করতে পারে, এইটা হইতে হচ্ছে ডিপ্লোম্যাটিক মুভ। কিন্তু এই চুক্তিটা করার ক্ষেত্রে আমরা একটা এই চুক্তিটা করার ক্ষেত্রে কথা বলতে হবে, এই চুক্তিটা করার ক্ষেত্রে আমেরিকা কি কোনো টাইমলাইন দিয়েছিল কিনা? এটা হইতে পারে, এটা আমি জানি না। এটা আপনি ওই যে ওয়াশিংটন, আপনি তো আমেরিকায় থাকেন, আপনি ওয়াশিংটনে আমাদের যে ইয়ে আছে, এমবাসি আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আসলে আপনাকে পাবো বলে একটু গবেষণা করতে চেষ্টা করতেছিলাম, দু একজনকে জিজ্ঞেস করতেছিলাম, তারা আমাকে যেটা জানাইছে যে এইটা এরকম কোনো টাইম বাউন্ড ছিল না, এটা 20 তারিখ 25 তারিখ। হ্যাঁ ঠিক আছে, ওরা একটা চাপ দিতেছিল যে তোমরা এটা করো করো করো, কিন্তু যদি সরকার বলতো আমাদের এখানে একটা ইলেকশন আছে আমরা এটা পরে করবো, এতে কোনো অসুবিধা ছিল না। কেন এত কথা বলতেছি শফিক ভাই, আপনি হয়তো একটু বিরক্তও হচ্ছেন। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে প্রথমে 12 তারিখ ইলেকশনের ঠিক আগে আগে আরেকটা দেশের সঙ্গে যখন আপনি চুক্তি করেন, আমরা যখন আগে জানতে চাই যে আপনি কেন এই চুক্তি করতেছেন, যখন আপনি বলেন এটা গোপনীয়, এটা আমি চুক্তিটা এটা করতে পারবো না, তখন আমার কাছে মনে হয় যে ওই যে আপনার প্রিয় কবি শেক্সপিয়ারের ভাষা আনহোলি হেস্ট। আমরা এই চুক্তিটা যথেষ্ট প্রথম দিকে যখন নেগোসিয়েশন হয়, এটা ওদের তরফ থেকে, আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে এই বিষয়গুলো গোপনীয়তা রাখা হয়। কেন রাখা হয়? যাতে আমি যে নেগোসিয়েটিং যে পয়েন্ট, সেটা যাতে ইন্দোনেশিয়া না জানে, বা সেইটা যেন ক্যাম্বোডিয়া না জানে, বা ইন্ডিয়া না জানে। ওরা জেনে গেলে তাহলে তো আমার জন্য এটা আমার বিপদের শুনে, তার ইউএস এর জন্য এটা একটা ঝুঁকি তৈরি করে, আমাদের জন্য ঝুঁকি তৈরি করে। তো এই জন্য এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল একটা নর্মই আছে, এবং অনেক সাংবাদিক এগুলোর আপনার গোপনীয় এটা পেলেও অনেক সময় এরা ছাপান না। এই জন্য ছাপান না, এতে তো আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা একদম জলাঞ্জলি যায়। এই এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, চুক্তি যেটা হয়েছে সেটা কি ভালো হলো না কি মন্দ হলো, আমি ওই জায়গায় সেটা নিয়ে আপনারা, আমি ওই জায়গায় যাইতেই চাচ্ছি না। আমার প্রশ্ন একটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে বুঝে 9 তারিখে এই চুক্তিটা করলেন, এটার কি কোনো আলাদা সিগনিফিকেন্স আছে কিনা? এটাকে কিন্তু আপনাকে, শফিক ভাইকে, এইটার কিন্তু আপনাকে এটা নিয়ে পরিষ্কার করতেই হবে, আজকে হোক 2 বছর 4 বছর পরে হোক, কারণ ইলেকশনের 3 দিন আগে
যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম চুক্তি করে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে একটু মনে করে দেশে, আমার একটা প্রশ্ন, এই যে চট্টগ্রাম বন্দর বিদেশি একটা কর্তৃপক্ষকে দেওয়া বা মানবিক করিডোরের ব্যবস্থা করা সম্পর্কে, যেটা নিয়ে আপনিও অনেক কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বটেই, সেগুলি করা থেকে কিন্তু এটা করতে পারতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, কিন্তু আসলে করেন নাই। পরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনি আমাকে কারেক্ট করেন আমি যদি ভুল হই, যে পরবর্তী সরকার আসুক, তারা যদি ভালো মনে করে আমরা এটা দিয়ে গেলাম, আমরা এটা করলাম, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে এটা করতেই হলো, অবশ্যই। এটা ক্ষেত্রে এটা করতেই হলো, সেইটা কেন? মানে না না, এটা না, এটাই কারণ আপনার পরবর্তী গভর্নমেন্ট ধরেন যদি আমরা না করতাম, তাহলে পরবর্তী গভর্নমেন্ট এসে আবার নতুন করে নেগোসিয়েশন করা শুরু করতে হতো। সেক্ষেত্রে যদি আমাদের একটা ভয় আশঙ্কার তো একটা জায়গা তৈরি হয় যে ইউএস আবার তার রেসিপ্রোকাল ট্যারিফ 37% না নিয়ে যায়। তো সেই জন্য এখন যেটা হয়েছে যে আপনি চুক্তিটা হয়েছে, আপনার যদি মনে হয় যে না, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই চুক্তিটা করেছে এতে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হয়েছে, আপনি এটা বাদ দিয়ে দেন। কিন্তু আহ, কিন্তু আর কিন্তু শফিক ভাই, গভর্নমেন্ট তো কিন্তু ধরেন শফিক ভাই আপনি আমার মেমোরিটা একটু 2/3 মেজরিটি শফিক ভাই, আছে। আপনার তো এগুলি খুব ভালো মনে থাকে, আপনি আমার একটু মেমোরিটা রিফ্রেশ করেন তো। 37%-এর কথা তো এখানে আসতেছে না। এই চুক্তি হওয়ার আগে টেরিফ ছিল 20%, চুক্তিটা হওয়ার পরে 20%-এ কমে 19% হয়েছে, তাই না? কিন্তু ওইটা 20%টা প্রভিশনাল ছিল। আপনি যদি আমরা নেগোসিয়েশন করে যদি আমরা ফেলিউর হইতাম, তাহলে সেটা আবার রিভার্ট করে না 20%-এ না না, যেত না, এটা মানে আপনি আপনি 37 যখন এটা 20% আছে, তখন আপনি নেগোসিয়েশন করতে শুরু করলেন, কইরা এটা 19-এ আনলেন, তাই তো, এই চুক্তি করে। হ্যাঁ, এবং যে হ্যাঁ, চুক্তির মধ্যে, কেননা ওইটা যে চুক্তির 20%টা টেম্পোরারি ছিল। 20% একটা টেম্পোরারি ও আমাকে রিলিফ দিয়েছে। আমি যদি তার সাথে চুক্তি যদি আমি না করতাম, আপনি আছেন আর তাহলে সে আপনি কত আছেন কি, সে 37-এ যেত। আপনি আছেন আর 3 দিন, এই 3 দিনের মধ্যে আমি জানি না শফিক ভাই, এই চুক্তিটার মধ্যে ভালো খারাপের আমি জায়গা দিয়ে আসতেছি না। আপনি কি চুক্তিটা পড়ছেন শফিক ভাই? মানে পরে, আগে, হওয়ার সময়, হওয়ার পরে, আমি তো বর্তমানে আমি আমি ইউএসএ ওয়েবসাইট থেকে পড়েছি। আপনার কাছে চুক্তিটা কেমন আমি লাগছে? পড়েছি, ভালো? আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। ঠিকই আছে। আমাদের তো ইউএস এর সাথে আমাদের লেভারেজ গুলো কম। আপনি আচ্ছা। অন্যান্য অনেক দেশের যে লেভারেজ, আমাদের সেই লেভারেজ খুবই কম। হুম। প্লাস আমাদের সাথে ওদের ট্রেড ডেফিসিটটা অনেক হাই। তো আচ্ছা। ওরা তো ওইটার জন্য বারবার এখানে প্রেসার দিচ্ছিল। তো এইটা আরেকটা জিনিস, এই চুক্তির একটা খুব বড় দিক হচ্ছে যে এর ফলে ওদের তুলা, ওদের ম্যানমেড ফাইবার ব্যবহার করে আমরা যদি গার্মেন্টস ইয়েতে পাঠাই, ইউএসএ তে পাঠাই, তাহলে সেটার জন্য আমার একদম ডিউটি ফ্রি অ্যাক্সেস, ওকে। একদম জিরো ডিউটিতে আমি অ্যাক্সেস দিব। যেটা আপনি দেখবেন যে এই জিনিসটাকে হাইলাইট করে ইন্ডিয়ায় প্রচুর রিপোর্ট হয়েছে, তারা দেখতেছে যে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটার না, কারণে ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা, affected হয়েছে। ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা বাদ থাক, তো আপনি মনে করতেছেন যে গার্মেন্টস এর পণ্য আপনি ওদের থেকে সুতা, তুলা এবং অন্যান্য জিনিস কিনে আপনি যদি ওরা করেন, তাহলে আপনি টেরিফ ছাড়ার সুবিধাটা পাবেন। আপনি কি একটু অঙ্ক করছেন যে টেরিফ ছাড়ার সুবিধাটাকে আপনি যতটুক পাবেন? বাংলাদেশ সাধারণত মধ্য এশিয়ার দেশগুলি থেকে বা চীন থেকে বা পাকিস্তান থেকে, মধ্য এশিয়ার দেশগুলি থেকে যখন তুলা কিনে, তখন এই আমদানি ব্যয় এবং আমদানির টাইমটা কতখানি বাড়বে, এবং সেইটার সাথে এই টেরিফটা আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, যতটুকু টেরিফ ছাড় পাবে? আমরা আমি যেটুক বুঝেছি, আমি অঙ্কটা আমার করছেন মনে কিনা হয়েছে এটা যে বোঝান না, মানে প্লেন এন্ড সিম্পল ম্যাথ। এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস এর জন্য ইটস ফাইন। ওরা যদি আমার প্রোডাক্টে অঙ্কটা করছেন কিনা শফিক ভাই? না, আমি যেটা অঙ্ক করে দেখেছি সেটা হচ্ছে যে এটা যদি আমরা ওদের তুলা, ওদের ম্যানমেড ফাইবার ব্যবহার করে আমরা যদি ওদেরকে পাঠাই, আর আমাদের যেহেতু এইখানে আমাদের অলরেডি ইনবিল কিছু ক্যাপাসিটি অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা আমাদের জন্য টু সাম এক্সটেন্ট ইটস এ গেম চেঞ্জার ফর আস, মানে আমাদের স্পেশালি শফিক ভাই, গার্মেন্ট সেক্টরের জন্য। শফিক ভাই, এটা কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট দুইটা প্রপঞ্চ না। একটা হচ্ছে আমাদের জন্য লাভজনক, আরেকটা হচ্ছে টু সাম এক্সটেন্ট লাভজনক। আমরা কি আসলে লাভজনক, নাকি টু সাম এক্সটেন্ট লাভজনক? আমি তো মনে করি এই গার্মেন্টস এর ক্ষেত্রে এই যে প্রভিশনটা, এটা খুবই একটা ভালো প্রভিশন। আপনি একটা গার্মেন্ট সেক্টরের একজন, যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ, মানে এরকমই তো হয় বাংলাটা, পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। ইজ ইট সো?
আমরা কেউ এরকম করছি না। আমরা যদি আজকে যদি ইউএস বলে যে ইরানের তেল তুমি আনতে পারবো না, আমরা কি আনতে পারতেছি? আপনি পারতেছেন? আর ইউএস যদি বলে রাশিয়ার গম তুমি আনতে পারবা না, আমি পারবো এটা? ইন্ডিয়া পারবে? আমি তো এই ছোট চুক্তি, দেশ। মানে এই চুক্তি হওয়ার ইন্ডিয়া আগেও পারবে? পারতাম না, এই চুক্তি হওয়ার আগেও পারতাম না। তাহলে 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 এই চুক্তি এটা তো হওয়ার মানে পরেও পারবো এটা না। এইটা ইউএস ইজ সাচ এ বিগ তার মার্কেট। মানে ওরা আপনার যাই ওই চুক্তিতে, মার্কেটের বাস্তবতায় ওরা যা কিছু, ওইটার মার্কেটের বাস্তব আপনি শুনেন, আপনার তো বাস্তবতা মানতে হবে, ওকে ঠিক না? বাস্তবতাটা হচ্ছে এটা যে ইউএস, আমি তো আমার চেয়ে ইয়ের ইকোনমি অ্যাটলিস্ট 10 টাইমস বিগার, ইয়েস 10 টাইমস না, 8 টাইমস বিগার ইন্ডিয়ার। সে ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস নেশন, সেই তো দেখেন না তার সাথে যে ইয়ে হচ্ছে সেটা দেখেন না। মানে আমি একটু বোঝার জন্য যে মানে আমরা এই চুক্তিটা না করলেও ওর কথা শুনেই তো আমাদের চলতে হইতো, তাই না? আমরা এই চুক্তি না করলে আমাদের আমাদের পুরো পণ্য ওদের ওইখানে যাইতে 37% আমার ট্যারিফ দিতে হতো। এটা হলো মূল কথা। আমার মনে হয়, তাহলে সেই আমার ক্ষেত্রে মনে হয় যে, আমার আমার মনে হয় যে গার্মেন্টস শফিক ভাই, সেক্টর, আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম, আমরা আসলে 20-এ দাঁড়াইছিলাম। 37-এর গল্পটা একটা আলাদা না গল্প। না 20টা এবং তারপরে হচ্ছে যে টেরিফ নিয়ে আপনি 20টা ভাই না, ভাই আপনি আপনি এখানে অনেক, বুঝতে ভুল করেছেন। না আমি বুঝতে ভুল করি নাই, হ্যাঁ, আমি বুঝতে ভুল করি নাই। কেন ভুল করি নাই? এরপরে যে বাড়তি টেরিফটা সেটা আবার সুপ্রিম কোর্টও বাতিল হয়েছে, কারণ বাংলাদেশে টেরিফ দেওয়া, বাংলাদেশের সাথে ইউএস কম দামে কাপড় সেলাই নিয়ে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য পুরোপুরি শুধু দান ছত্র খুলে বসা না, ওরও লাভ আছে, ওর কাপড় চোপড়েরও হিসাব আছে, ওরও লবিং আছে যে ও কয় টাকা দিয়ে বেচতে পারবে বাংলাদেশ থেকে 37% টেরিফ দিলে, এটা ওরও হিসাব আছে কিন্তু। মানে এত সহজ না শফিক ভাই। শুনেন, এই চুক্তিটা তো বাংলাদেশের একার সাথে করে না, অনেকগুলো দেশের এরকম সাথে চুক্তি আর করে হয়েছে। নাই, এই চুক্তিটা বাংলাদেশের সাথে চুক্তি, এই চুক্তিটা বাংলাদেশের সাথে চুক্তি। এই জন্যই আমি বললাম আপনি একটা ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টকে নিয়ে না না আসেন, আমি যে অন্যান্য চুক্তিগুলো শুনেন, এটা অন্যান্য চুক্তিও সে দেখেছে, দেখার পরে আপনি এই আলাপটা তুলেন যে শুধু বাংলাদেশের এটা জন্য। তো আপনার ওয়ে অফ টেলিং মি যে ইউ আর নট সামওয়ান যার সাথে আমি এটা নিয়ে কথা বলবো, তাই তো? কিন্তু আমি আপনার না, কথা না, দিতেছি, আমি এটা বলছি আমি না। আপনার কথা দিতেছি এই চুক্তিটার পাশাপাশি মালয়েশিয়ার সাথে যেটা চুক্তি করছে, এইটাও আমার একটু দেখার সুযোগ হয়েছিল, ইন্টারন্যাশনাল চুক্তিগুলি কিভাবে হয় এবং হওয়ার পরিপ্রেক্ষিত কি হয় তৈরি হয়, সেটাও আমার একটু দেখার সুযোগ হয়েছে, এবং এটা আমার কাছে খুবই অবাক করছে শফিক ভাই। যাই হোক, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি পরবর্তী না, প্রসঙ্গে যাই। মালয়েশিয়ার বিষয়ে একটা জিনিস আপনাকে বলি, মালয়েশিয়ায় ইউএস কোম্পানিগুলো বোধহয় $200-300 বিলিয়ন তার ইনভেস্টমেন্টই আছে। তারা মালয়েশিয়ায় একটা বিগ একটা যে সেমিকন্ডাক্টর মানে চিপের যে ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগেস্ট ইনভেস্টর হচ্ছে ইউএসএ নিজে। আপনি একটু গুগল করে দেখেন। জি তো অবভিয়াসলি যখন মালয়েশিয়ার সাথে যখন যে চুক্তিটা করবে, তখন তো তার এই জিনিসগুলো, বিকজ তার দেশের কোম্পানি তো এখানে আছে। না না আর বাংলাদেশে ঠিক আছে, ইউএস এর কোম্পানির কয় $কয় বিলিয়ন ইনভেস্টমেন্ট। ওকে